জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একবার মুক্তির পাঠশালার নতুন একটি ক্লাসে স্বাগতম তোমাদেরকে। আজকে আমরা আগের মতো করে আবার একটি সাজেশন সেট দেখে নেব অঙ্কের, যেখানে নবোদয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই রকম 20টি অঙ্ক যেমন করে নবোদয়ের পরীক্ষাগুলোতে আসতে পারে, নবোদয়ের পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের এইরকম 20টা প্রশ্ন সাজেশন আকারে আমরা দেখে নেব, বিস্তারিত এবং কনসেপ্ট সমস্ত কিছু নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, দেখো একের দাগে একদম বলা রয়েছে, এক দোকানদার তার পণ্যে ক্রয় মূল্যের 20% অধিক ধার্য করেন এবং বিক্রয়ের সময় 10% ছাড় দেন, তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলেছে আমাদের প্রশ্ন, দেখো প্রশ্ন আমাদের বলেছে যে এক দোকানদার তার পণ্যে ক্রয় মূল্যে, ধরো একজন দোকানদার এইরকম কোনো একটা দ্রব্য কিনে আনলেন, ঠিক আছে, তাহলে কিছু একটা দাম দিয়ে কিনে এনেছেন, তাহলে যে দামে কিনে এনেছেন সেটাকে আমাদের কি বলা হয়, ক্রয় মূল্য বলা হয়। এবারে কিনে আনার পরে কি করেছে, সেই দ্রব্যটা বিক্রয়ের পূর্বে তার উপরে কি করেছেন, দেখবে তোমরা যখন কোনো জুতোর দোকানে বা জামার দোকানে বা ধরো বইয়ের দোকানে যখন যাও, দেখবে বইয়ের উপরে একটা দাম লেখা থাকে। তাহলে কোনো দ্রব্যের উপরে যে দাম লেখা থাকে সেটাকে বলা হয় ধার্য মূল্য বা অঙ্কিত মূল্য। তাহলে একটা দামে কিনে এনেছেন, কিনে নিয়ে আসার পরে তোমরা দেখতে পাবে কাপড়ের দোকানগুলোতে একটা স্টিকার লাগানো থাকে, সেই স্টিকারে দাম লেখা থাকে যে ওই কাপড়টার দাম কত, ঠিক আছে। তাহলে দোকানদার একটা দামে কিনে এনেছেন, কিনে নিয়ে আসার পরে কি করেছেন, ওই ক্রয় মূল্যের ওপরে 20% অধিক অর্থাৎ 20% দাম বাড়িয়ে লিখে রেখেছেন সেই জামার উপরে। লিখে রাখার পরে যখন বিক্রি করছেন, বিক্রয়ের সময় দোকান কি করছেন, 10% করে ছাড় দিচ্ছেন। তাহলে জানতে চেয়েছে তাহলে দোকানদারের শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে। দুটো আমরা প্রসেস শিখবো, এক হচ্ছে শর্ট ট্রিক আর হচ্ছে কনসেপ্ট। প্রথমে কনসেপ্ট আমরা চলে আসি। ধরে নিলাম যে দোকানদার প্রথমে দ্রব্যটা 100 টাকা দিয়ে কিনে এনেছেন, ঠিক আছে। কিনে নিয়ে আসার পরে কি করেছে, ওই ক্রয় মূল্যের ওপরে ধার্য মূল্য নির্ধারণ করেছেন কত না, 20% অধিক। এই যে বলেছে দেখো, ক্রয় মূল্যের 20% অধিক, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা তার থেকে 20% বেশি, তাহলে 100 টাকার 20% মানে আমরা জানি 20 টাকা। তাহলে কত টাকা লিখে রাখলেন, 120 টাকা। জামাটা কিনে এনেছেন ক্রয় মূল্য 100 টাকা দিয়ে, এরপরে জামাটা বিক্রয়ের পূর্বে একটা স্টিকার লাগিয়ে তার উপরে দাম লিখে দিয়েছেন যে জামাটার দাম কত, 120 টাকা। এরপরে কি করেছে, বিক্রয়ের সময় কি করেছে, 10% ছাড় দেন। সর্বদা তোমরা মনে রাখবে ছাড়টা কিসের উপরে হয়, ছাড় সর্বদা ধার্য মূল্যের উপরে হয়। অর্থাৎ একটা বইয়ের উপরে বা একটা দ্রব্যের উপরে যে দাম লেখা থাকে সেই দামের উপরে ছাড় দেওয়া হয়, ঠিক আছে। তাহলে ধার্য মূল্য কত রেখেছিল, ধার্য মূল্য রেখেছিল 120 টাকা। এরপরে কি করেছেন, 10% ছাড় দিচ্ছেন, ঠিক আছে। তাহলে 10% মানে কতটা ছাড় আগে আমরা বের করে নিই। ওপরের একটা শূন্য নিচের একটা শূন্য, সুন্দর কেটে গেল। তাহলে কত টাকা ছাড় দেবেন, 12 টাকা ছাড় দেবেন। তাহলে কততে আমাদেরকে বিক্রয় করবেন, বিক্রয় মূল্য। তাহলে জামাটার উপরে বা কোনো দ্রব্যের উপরে 120 টাকা লিখে রেখেছিল, এরপরে আমাকে ছাড় দেবে 12%, 10%। 10% মানে কত বেরোলো, 120 টাকা 10% সমান বেরিয়ে গেল 12 টাকা। তাহলে 120 টাকায় যদি 12 টাকা আমাকে ছাড় দেয়, তাহলে কত টাকায় আমাকে বিক্রি করছে, 108 টাকায় আমাকে বিক্রি করছেন। তাহলে আমাদের শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে দেখো, দোকানদার জিনিসটা কিনেছিল 100 টাকাতে, জিনিসটা বিক্রয় করলো কত টাকায়, 108 টাকায় আমাদের বিক্রয় করলো। তাহলে কত লাভ হয়ে গেল, আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমাদের কি আসে, লাভ আসে। তাহলে জিনিসটা বিক্রয় করলো 108 টাকায়, কিনেছিল 100 টাকায়, তাহলে লাভ হলো কত টাকা, লাভ হলো আমাদের 8 টাকা। তাহলে শতকরা লাভ কাকে বলে, না আমরা জানি শতকরা লাভ সর্বদা 100 টাকার উপরে যত টাকা লাভ হয়, 100-র মধ্যে যত লাভ বা যত ক্ষতি হয় সেটাকেই আমাদের শতকরা বলা হয়। তাহলে এখানে আমি পরিষ্কার ক্রয় মূল্য কত ধরেছিলাম, 100 টাকা। তাহলে 100 টাকার উপরে আমার কত টাকা লাভ হলো, 8 টাকা লাভ হলো। তাহলে এটাকেই আমরা কি বলবো, শতকরা লাভ। বা তোমরা যদি আরো বের করতে চাও, শতকরা লাভের ফর্মুলাও রয়েছে। শতকরা লাভ বের করার ফর্মুলাও রয়েছে কি, লাভ বাই ক্রয় মূল্য গুণিতক 100। এটা হচ্ছে শতকরা লাভ বের করার ফর্মুলা, যে যত টাকা লাভ হয়েছে সেটাকে উপরে লিখবো, নিচে 100 লিখবো, গুণিতক 100। দেখো 100 কেটে দাও, উত্তর তোমাদের চলে আসবে 8%। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এই হচ্ছে আমাদের বিস্তারিত পদ্ধতি। আর এটা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে উত্তর কিভাবে আসবে, না 10 সেকেন্ডের মধ্যে উত্তর এইভাবে আসবে, যখন কোনো কিছু একটার মূল্য প্রথমে বাড়ানো হবে তারপরে আবার কমানো হবে। দেখো প্রথমে 20% বাড়িয়েছি,
তারপরে আবার 10% ছাড় দিয়েছি, ছাড় মানে কি কমিয়েছি, তাহলে প্রথমে বাড়িয়েছি তারপরে কমিয়েছি। যখন এই ধরনের অঙ্ক থাকবে যে প্রথমে কিছু একটা পার্সেন্ট বাড়াবো তারপরে কিছু একটা পার্সেন্ট কমাবো, তখন আমরা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এইটা জাস্ট তিনটে ফর্মুলা হয়, যখন দুটোই বাড়ে এই দুটো মাইনাসের জায়গায় দুটো প্লাস লিখে দিতে হয়, যখন দুটোই কমে তখন প্রথমটা প্লাস পরেরটা মাইনাস লিখতে হয়। আর যখন এই ধরনের অঙ্ক থাকবে যে প্রথমে বাড়াবো তারপরে কমাবো, তখন আমাদের এই সূত্রটা বসাতে হয়। জাস্ট মানগুলো বসিয়ে দাও, এক্স এর জায়গায় 20 বসিয়ে দাও, ওয়াই এর জায়গায় 10 বসিয়ে দাও, এক্স এর জায়গায় 20 বসিয়ে দাও, ওয়াই এর জায়গায় 10 বসিয়ে দাও, বাই 100 সমাধান করে দাও, উত্তর চলে আসবে। 20 থেকে 10 বাদ দিলে 10, আর ওই দিকেরটা কাটাকাটি করলে দেখো নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল, তাহলে থাকলো কত 2, 10 থেকে 2 বাদ দিলে একদম চলে আসবে 8%। এখানে উত্তর প্লাস এলে তাহলে আমাদের লাভ হবে, উত্তর যদি মাইনাস আসে তাহলে ক্ষতি হবে। এই হচ্ছে আমাদের শর্ট ট্রিক, সুন্দর করে মনে রাখতে হবে। চলো সময় নষ্ট না করে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। দেখো 2 এর দাগের অঙ্ক কি বলা রয়েছে, দেখো 6.6, জাস্ট কয়েকটা দশমিক সংখ্যা রাখা রয়েছে, তাদের যোগ বিয়োগ করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো সরলের অঙ্কে যখন যোগ বিয়োগ থাকবে আমরা শিখেছি যে যোগ চিহ্নযুক্ত সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করতে হয়, বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করতে হয়, করে তাদেরকে বিয়োগ করতে হয়। তাহলে দেখো এর আগে কোনো চিহ্ন নেই মানে এটাকে আমরা প্লাস চিহ্ন বলবো, এর আগে তো প্লাস চিহ্ন রয়েছে, তাহলে যেই দুটো সংখ্যার আগে প্লাস চিহ্ন রয়েছে ওদেরকে যোগ করবো আলাদাভাবে। তাহলে 6.6.006 এবং 6.6, দশমিক সংখ্যা বসানো অনেকেরই ভুল হয়, ঠিক আছে। সর্বদা দশমিকের পরে যা সংখ্যা রয়েছে সেই রকমই লিখবো, ডান দিকে যে সমস্ত অঙ্কগুলো আমাদের ফাঁকা থাকবে তাদেরকে আমরা শূন্য দিয়ে ভরাবো। তাহলে যোগ করো 6, 0, 6, 6, 6, 12, 2 হাতে 1, 6, 1, 7, 1, 6, দেখে নিই 6, 6, 6, 6, 6, 12, হ্যাঁ 672। এবারে বিয়োগ চিহ্ন যুক্ত সংখ্যাগুলোকে, এর আগে বিয়োগ চিহ্ন আছে এর আগে বিয়োগ চিহ্ন আছে, এই বিয়োগ চিহ্ন যুক্ত সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করো, ঠিক আছে। তাহলে যোগ করে দাও, থাকলো 6, 6, 0, 6, 6, 6, 12, 126.006, 066। তাহলে এই যোগ চিহ্ন যুক্ত সংখ্যাগুলোকে যোগ করে যা আসছে আর বিয়োগ চিহ্ন সংখ্যাগুলোকে যোগ করে যা আসছে এদেরকে বিয়োগ করে দিতে হয়। তাহলে যখন যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন আলাদাভাবে একসঙ্গে মিশে থাকবে তখন কি করতে হয়, যোগ চিহ্নের সংখ্যাগুলোকে আলাদা যোগ করব, বিয়োগ চিহ্নের সংখ্যাকে আলাদা যোগ করব, করে দুটোকে আমরা বিয়োগ করে দেব, বিয়োগ, ঠিক আছে। তাহলে 6 থেকে 6 গেলে 0, 10 থেকে 6 গেলে 4, এখানে রয়েছে 5, এখানে 12 থেকে 6 গেলে 2, এখানে থাকলো 6, 6 থেকে 2 গেলে 4, এখানে আছে 6, 6 থেকে 1 গেলে 5, 546.540, এই দেখো অপশান এতে রয়েছে। তোমরা জানো দশমিকের পরে যদি শূন্য থাকে এবং তারপরে যদি কোনো অঙ্ক না থাকে সেই শূন্যটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে দশমিকের পরে আমরা অসংখ্য শূন্য নিতেও পারি বাদও দিতে পারি, ঠিক আছে, যদি না তারপরে কোনো অঙ্ক থাকে। তাহলে আমাদের অপশান এ চলে এলো 546.54। আর একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলে থাকি যে অঙ্কের পদ্ধতি শিখে নিতে হবে। আমি অঙ্কগুলো করতে গিয়ে কোথাও যদি যোগ বা বিয়োগ ভুল হয়ে যায় সেটা হয়তো আমার খেয়ালে এলো না, কিন্তু তোমাদের কি দেখতে হবে যে এইভাবে জিনিসটা হবে, আচ্ছা স্যারের তো এখানে যোগটা ভুল হয়ে গেছে, ওই যোগটাকে তোমাদের কারেকশন করে নিতে হবে, ঠিক আছে। চলো এরপরে চলে আসবো আমরা কতর দাগে, 3-এর দাগের অঙ্কে চলে আসবো, ঠিক আছে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য হয়। প্রত্যেকটা পার্ট থেকে আলাদা আলাদা অঙ্ক রেখে সমস্ত ধরনের অঙ্ক রাখা রয়েছে যেমন করে জেএনভির এক্সামে আসে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তোমরা প্রত্যেকেই জানো, ক্ষুদ্রতম সংখ্যা বললে একের পেছনে বাকিগুলো শূন্য লিখতে হয়। এই হয়ে গেল আমাদের 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 1 লক্ষ। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা জানো বৃহত্তম সংখ্যা বললে ততগুলো 9 লিখতে হয়। এদের কি বের করতে বলেছে, পার্থক্য বলে তো বিয়োগফল বের করতে বলেছে। তাহলে বিয়োগ করো, তাহলে 10 থেকে 9 গেলে 1, ঠিক আছে, 10 থেকে 9 গেলে 1, এখানে রয়েছে 9, 9 থেকে 9 গেলে 0, এখানে রয়েছে 9, 9 থেকে 9 গেলে 0, এখানে রয়েছে 9 থেকে 9 গেলে 0, এখানে রয়েছে 9, 90,001 কোনটাতে রয়েছে দেখো অপশান এ তে রয়েছে। তাহলে সুন্দর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি করব 1 লক্ষ, সেখান থেকে আমরা কি করব
সেখান থেকে আমরা কি করব, ৯,৯৯৯কে আমরা বাদ দিয়ে দেব, আমাদের উত্তর চলে আসবে ৯০,০০১। অপশান এ আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে। প্রথম বন্ধনীর মধ্যে দুটো সংখ্যা লেখা রয়েছে। এবারে বলা রয়েছে ১৯,০০৯/১১ ও ৯,০৯০/১১ এর ভাগশেষের গুণফল হয়। অর্থাৎ এদের দুজনকে ভাগ করব, ভাগ করলে ভাগ যাবে না, ভাগশেষ থাকবে। এই যে প্রশ্নে বলা রয়েছে দেখো, ভাগশেষের গুণফল হয়, অর্থাৎ প্রথমটাকে ভাগ করলে একটা ভাগশেষ আসবে, দ্বিতীয়টাকে ভাগ করলে একটা ভাগশেষ আসবে, সেই যে দুটো ভাগশেষ আসবে সেই দুটো ভাগশেষের গুণফল আমাদের বের করতে হবে। ঠিক আছে, অঙ্ক সুন্দর করে পড়তে হবে। তাহলে প্রথমে ভাগ করো, ১৯,০০৯কে আমরা ভাগ করব ১১ দিয়ে, তাহলে ১১ একে ১১, থাকলো কত এখানে, ৯ থেকে ১ গেলে ৮, শূন্য নেমে গেল। ১১ সাথে আমাদের হয়ে গেল ৭৭, ৮০ থেকে ৭৭ গেলে ৩, ওপর থেকে আবার একটা শূন্য নামলো, প্রথমে এই শূন্য নামলো, এরপরে এই শূন্য। ১১ দুয়ে ২২, ৩০ থেকে ২২ গেলে ৮, এরপরে আমাদের নেমে যাবে পরবর্তী অঙ্ক ৯ নেমে যাবে, ১১ ৮ ৮৮। তাহলে ভাগগুলো খেয়াল করতে হবে কোথাও ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। এরপরে পরবর্তীতে চলে আসবে ৯,০৯০কে আবার ১১ দিয়ে ভাগ করব। ঠিক আছে, এরপরে দাও ১১ ৮ ৮৮, ২ নামলো ২৯, ১১ দুয়ে ২২, ৭ নামলো ৭০, ১১ ৬ ৬৬, কত ভাগশেষ থাকলো, ৪ ভাগশেষ থাকলো। এই যে প্রথমে আরেকবার ভাগটাকে চেক করে নিই, ১১ একে ১১, ৮ নামলো ৮০, ১১ সাথে ৭৭, ৩ নামলো ৩০, ১১ দুয়ে ২২, হ্যাঁ ঠিকঠাকই আছে। এই যে দুটো ভাগশেষ এসছে, প্রথমের ভাগশেষ এসছে ১, পরবর্তী ভাগশেষ এসছে ৪, সেই দুটো ভাগশেষকে গুণ করলে দেখো অপশান সি ৪ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমাদের বলেছে ভাগশেষের গুণফল, অর্থাৎ দুটো ভাগ করলে যে ভাগশেষ আসবে সেই ভাগশেষগুলোকে আমরা গুণ করব, অপশান ৪ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো আসা যাক ৫-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। ৫-এর দাগে দেখো একটা সহজ অঙ্ক বলা রয়েছে, ১০ একক, ১০ দশক এবং ১০,০০০, এদেরকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো ১০,০০০ মানে কত, তাহলে আমরা জানি ১,০০০ মানে একের সঙ্গে ১,০০০ গুণ করবো, ২,০০০ বললে ২ এর সঙ্গে ১,০০০ গুণ করে ২,০০০, ৩,০০০ বললে ৩ এর সঙ্গে ১,০০০ গুণ করলে ৩,০০০, তাহলে এরকম ১০,০০০ বলেছে, তাহলে ১০,০০০ মানে কত আমাদের হয়ে যাবে টোটাল, এই আমাদের হয়ে গেল ১০,০০০। এরপরে বলেছে ১০ দশক, ১০ দশক মানে কত, ১ দশক মানে হচ্ছে ১০, তাহলে ১০ দশক মানে কত হয়ে যাবে, ১০০ হয়ে যাবে। এরপরে রয়েছে ১০ একক, ১০ একক মানে তো শুধুমাত্র আমাদের ১০ বসে যাবে, এই তিনটেকে আমাদের কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে প্রথমে ১০,০০০-এর মান বসাবো, ঠিক আছে, এরপরে আমাদের ১০ একক দশকের মান বসাবো, যে ১ দশক মানে তো আমরা দশক মানে কি জানি ১০, এইভাবে ১০ দশক বলেছে, তাহলে ১০ দশক মানে কত হয়ে যাবে, ১০ ১০ ১০০ হয়ে যাবে। আর নিচে তো আমাদের ১০ একক বলা রয়েছে, যোগ করে দাও, ০ ১ ১ ০ ০, ১০,১১০ কোনটাতে রয়েছে দেখো, অপশান বি তে রয়েছে। কোথাও যদি যোগ বিয়োগ না ভুল হয় তাহলে আমাদের সঠিক উত্তর চলে আসবে অপশান বি, ১০,১১০ আমাদের সঠিক উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো পরবর্তী ৬-এর দাগে দেখা যাক। একটা সরল রয়েছে, কি সরল রয়েছে না, ১৭.৫কে ৩ দিয়ে গুণ করতে হবে, ২১কে ৭ দিয়ে ভাগ করতে হবে, তাহলে রয়েছে। তাহলে আমাদের প্রথমে কি রয়েছে, আমরা সরলের বদমাস নিয়ম অনুযায়ী জানি যে আমাদের প্রথমে ভাগ করতে হয়। তাহলে আমি একবার তুলে ফেলি, ৭৭.৫ তাকে ৩ দ্বারা গুণ করব, এরপরে ২১কে ৭ দ্বারা ভাগ করব, এরপরে ৩কে ১২.৫ দ্বারা গুণ করব। তাহলে এটাকে প্রথমে ভাগ করো, ভাগ করলে আমাদের কত হয়ে যাবে দেখো, ১৭.৫কে ৩ রাখলাম, তোমরা জানো ২১কে ৭ দিয়ে ভাগ করলে ৩ আসে, আর যেখানে যা কিছু আছে রেখে দিলাম। এরপরে আমাদের ভাগের কাজ হয়ে গেছে, এরপরে আমাদের হয়ে যাবে গুণের কাজ। দেখো দুটো গুণ রয়েছে, তাহলে দুটো গুণই আমরা একসাথে করব। ১৭.৫কে প্রথমে ৩ দিয়ে গুণ করতে হবে, ১৭.৫কে ৩ দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে ৫২.৫, এরপরে ৩ রয়েছে, ১২.৫কে ৩ দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে ৩৭.৫। ঠিক আছে, তাহলে প্রথমে এই গুণটা করে এখানে বসালাম, এই গুণটা করে এখানে বসালাম, হয়েছে। এরপরে দুটো বিয়োগ রয়েছে, এক এক করে বিয়োগ করো,
তাহলে প্রথমে বিয়োগ করব 52.5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 49.5 থাকবে। সেখান থেকে আমরা কি করব, আবার 37.5কে বাদ দেব। সেখান থেকে আবার আমরা কি করব, 37.5কে বাদ দেব। উত্তর আমাদের চলে আসবে অপশান এ 12 আমাদের সঠিক উত্তর চলে আসবে। তাহলে প্রথমে ভাগ, যার উত্তর আসবে 3, যার উত্তর আসবে কি, এই যে 3 উত্তর আসবে। এরপরে আমাদের দুটো গুণ রয়েছে, গুণ করব, একটার উত্তর আসবে 52.5, একটার উত্তর আসবে 37.5। এরপরে এক এক করে বিয়োগ করব, প্রথম দুটো বিয়োগ করলে 49.5, সেখান থেকে তৃতীয়টা বিয়োগ করলে 12, অপশান এ সঠিক উত্তর। চলো 7 দাগের প্রশ্ন দেখো, একদম সহজ প্রশ্ন এবং ভালো প্রশ্ন রয়েছে। একদম সহজ প্রশ্ন। প্রথমে 500 এর 6/7, 500 এর 6/7, তারপরে এর 42% মানে কি গো, 42/100। আবার এর রয়েছে 35% মানে কি, 35/100। আমরা জানি পার্সেন্ট মানে বাই 100 লিখতে হয়। এরপরে এইটার মান বের করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো এর মানে কি, এর মানে হচ্ছে গুণ চিহ্ন। তাহলে এর গুলো উঠিয়ে গুণ চিহ্ন দিয়ে দাও, এর গুলো উঠিয়ে গুণ চিহ্ন দিয়ে দাও। এবারে কাটাকাটি করো। প্রথমে দেখো 100 একদম কেটে দিলাম, 105-এ 500 হয়ে গেছে। এরপরে 5 আর নিচের 100 কেটে দিলাম, 5 20-তে 100। দেখো 7-এ কেটে দিলাম, 7 6-এ 42 হয়েছে। আরো কাটাকাটি যাবে, 5-এ দিচ্ছি, 5 4-এ 20, 5 7-এ 35। ঠিক আছে, নিচে 4 পড়ে আছে আর 6 পড়ে আছে, 2-এ কাটলে 2 2-এ 4, 2 3-এ 6। আবার এই নিচে 2 আর উপরে 6 কাটলে 3। এবারে আমি কাটাকুটি তোমাদেরকে বলেছি যে আমি আমার মতো করে কাটলাম, তোমরা তোমাদের মতো করে কাটবে। আমি 100-কে 500 দিয়ে কেটেছি, তোমরা অন্য কিছু কাটতে পারো। কাটাকুটি যদি সঠিক হয় উত্তর একই আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি পড়ে থাকছে দেখো, আমি দেখতে পাচ্ছি এখানে 3 পড়ে আছে, এখানে 3 পড়ে আছে এবং এখানে 7 পড়ে আছে। তাহলে 3 3-এ 9, 9 7-এ 63, অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে কোথাও যদি কাটাকুটি ভুল না হয় আমাদের সঠিক উত্তর চলে আসবে 63। তাহলে প্রথমে পার্সেন্ট মানে আমি আবারও অঙ্কে সেই একটাই কথা বলবো, পদ্ধতিটা জেনে নেব, কারণ আমার কাটাকাটি করতে গিয়ে কোথাও হয়তো ভুল হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের সেই ভুলটা চোখে পড়ে যাবে, তোমরা সেটাকে কারেকশন করে নেবে। ঠিক আছে, তাহলে প্রথমে 42%কে লিখবো 42/100, 35%কে লিখবো 35/100। এরপরে এর মানে আমরা জানি গুণ চিহ্ন, তাহলে গুণ চিহ্ন দিয়ে কাটাকাটি করব, আমাদের চলে আসবে অপশান বি 63 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 8-এর দিকে আসা যাক। দেখো কি বলেছে, একটা ভগ্নাংশের যোগ রয়েছে। কি রয়েছে, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ রয়েছে। এবারে তোমাদেরকে বলা রয়েছে যখনই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ থাকবে আর কিচ্ছু থাকবে না, তোমরা পারবে করতে, কিন্তু তোমরা যেভাবে করবে সেটাতে অনেকটা সময় লেগে যাবে। যে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করব করে হরগুলোর লসাগু, সেটা অনেকটা সময় চলে যাবে। আমরা কি শিখেছি না, প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশকে এইভাবে ভেঙে দাও। 1 পূর্ণ 8/9-কে ভেঙে দাও 1 যুক্ত 8/9, 3 পূর্ণ 2/7-কে ভেঙে দাও 3 যুক্ত। যে কোনো মিশ্র ভগ্নাংশকে এইভাবে ভেঙে লেখা যায়, পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশের এইভাবে যোগফল আকারে। এরপরে 2 পূর্ণ 1/7-কে লেখা যায়, দেখো 2 পূর্ণ 1/7-কে কি লেখা যায়, 2 যুক্ত 1/7, কিন্তু তার আগে বিয়োগ চিহ্ন রয়েছে বলে আমরা দুটোই বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে আবার যোগ আছে 11 যুক্ত 1/6। তাহলে প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশকে এইভাবে ভেঙে যোগফল আকারে লিখতে হয়। শুধু 2 পূর্ণ 1/7-এর পূর্বে মাইনাস চিহ্ন রয়েছে বলে ওদের দুজনের সামনে আমরা মাইনাস দিয়েছি। ঠিক আছে, চলো এরপরে কি করতে হয়, পূর্ণ সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোকে আলাদাভাবে সমাধান করো। পূর্ণ সংখ্যাগুলো যেগুলো আছে, তাহলে দেখো প্রথমে 1-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়ে যাবে, 1-এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে 4, 4 থেকে 2 বাদ দেব, 4 থেকে 2 বাদ দিলে আমাদের কত হয় 2, আবার 2-এর সঙ্গে 11 যোগ করব, 2-এর সঙ্গে 11 যোগ করলে আমাদের কত চলে আসে 13 চলে আসে। তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে কি করে ফেললাম, আলাদাভাবে সমাধান যোগ করে ফেললাম। এবারে ভগ্নাংশ যেগুলো পড়ে আছে কি কি, 8/9, 2/7, 1/7 এবং 1/6, এদেরকে আমরা কি করব, যোগ করতে হবে আলাদাভাবে। ঠিক আছে, তোমরা যদি সবগুলোকে অপ্রকৃত করে যোগ করো সেখানে দেখবে গুণগুলো অনেক বড় হয়ে যাবে, কিন্তু এখানে গুণগুলো অনেকটা ছোট হয়ে যাবে। তাহলে আমাদের নিয়ম কি বলে, প্রথমে হরগুলো লসাগু করতে হবে। করো 9 7 7 6, 7-এ দিয়ে দাও 7 একে 7, 7 একে 7 6, এরপরে 3-এ দিয়ে দাও 3 3-এ 9, 3 2-এ 6, তাহলে কত এলো দেখো 7 3-এ 21, 21 আর 3-এ আমাদের আসবে
63, 63 আর 2 চলে আসবে 3 2 6, 6 2 12, 126। লসাগু চলে এলো। এরপরে নিয়ম তোমরা কি জানো? লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করতে হয়। লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করতে হয়। তাহলে 126কে 9 দিয়ে ভাগ করলে কত আসবে? 14। 126কে 9 দিয়ে ভাগ করলে কত আসবে? 14। 14 সঙ্গে 8 গুণ করলে আমাদের হয়ে যাবে 112। ঠিক আছে, 126কে এরপরে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কত হবে? 18। 18 সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে? 36। একই রকম ভাবে 126কে 7 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 18। 18 সঙ্গে 1 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 18। 126কে 6 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে আমাদের? 21। 21 সঙ্গে 1 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 21। তাহলে লসাগুকে হর দ্বারা ভাগ করে লবের সঙ্গে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে নিচে আমাদের থাকলো 126, ওপরের গুলোকে আমি একদম সমাধান করো। প্রথমে 112 সঙ্গে 36কে যোগ করো। 112 সঙ্গে 36কে যোগ করলে আমাদের হয়ে যাবে 148। সেই 148 থেকে কত বাদ দাও? 18 বাদ দাও। 18 বাদ দিলে হয়ে যাবে 130। সেই 130-এর সঙ্গে আবার যদি 21 যোগ করো আমাদের কত হয়ে যাবে? 151 হয়ে যাবে। তাহলে উত্তর আমাদের কত চলে এলো? 151/126। এটাকে যদি মিশ্র ভগ্নাংশে লিখতে চাও তাহলে কত আসবে দেখো? 151 থেকে যদি 126 বাদ দিয়ে দিই, 1/25/126 চলে আসবে। তাহলে ভগ্নাংশ পাঠগুলোকে আমরা কি করলাম? আলাদাভাবে যোগ করলাম। সেই যোগ ফলের উত্তর কত এলো? 1/25/126। দেখো বাম দিকে বসিয়ে দিচ্ছি। তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করেছিলাম, যার উত্তর আমাদের এসেছিল 13। ভগ্নাংশ সংখ্যাগুলোকে আলাদাভাবে সমাধান করেছি, যার উত্তর এসছে 1/25/126। আবার একটু খেয়াল করো। আচ্ছা স্যার, কিছুক্ষণ আগে বলেছিল না যে কোনো মিশ্র ভগ্নাংশকে এইভাবে ভেঙে যোগফল আকারে লেখা যায়? তাহলে আমি 1/25/126কে আমি ভেঙে লিখতে পারি 1 যুক্ত 25/126। ঠিক আছে, তাহলে দেখো, আবার দেখো এই যে পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা, এরা আবার যোগ হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? 14 যুক্ত 25/126। এটাকে আমরা কি লিখতে পারি? 14 পূর্ণ 25/126। কেন? এই যে দেখো, 2 পূর্ণ 3/7, তাকে আমি ভেঙে লিখতে পারি 2 যুক্ত 3/7। তাহলে এইভাবে পূর্ণ সংখ্যাকে ভেঙে যেমন এই রকম লেখা যেতে পারে, আবার কখনো প্রয়োজনে এইরকম যোগফল আকারে থাকলে তাকে ঘুরে আবার এইরকম লেখা যেতে পারে। তাহলে এখানে এটা যোগফল আকারে ছিল, সেটাকে কি করব? এটাকে একসাথে করে এইভাবে লিখে ফেলবো। তাহলে মিশ্র ভগ্নাংশকে যেমন ভেঙে পূর্ণ সংখ্যা আলাদা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা করে লেখা যায়, আবার একই রকম ভাবে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা আলাদাভাবে যোগে থাকলে তাদেরকে একসাথে এইভাবেও লেখা যায়। তাহলে আমাদের উত্তর চলে আসবে 14 পূর্ণ 25/126। কোনটাতে রয়েছে? দেখো অপশন সি তে রয়েছে। অনেক জটিল মনে হচ্ছে হয়তো, কিন্তু এইভাবেই করবে, কম সময় আসবে। তোমরা যদি পুরোটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে সমাধান করো, দেখবে আরো বড় বড় গুণ আসবে, যেটা তোমাদের সেই গুণগুলো দেখবে খাতা কলমে করতে হবে, মুখে মুখে হবে না। হয়েছে? আমাদের উত্তর চলে আসবে 14 পূর্ণ 25/126। চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। 9 দাগে দেখো, 36 মিনিট একদিনের শতকরা কত অংশ জানতে চেয়েছে। 36 মিনিট একদিনের কত অংশ? তোমরা শিখেছো যার অংশ বা যার শতাংশ বের করতে হয় সেটাকে নিচে লিখতে হয়, যত বের করতে হয় সেটাকে ওপরে। শুধু একটা জিনিস খেয়াল করব, শতাংশ বললে এখানে 100 দিয়ে গুণ করব, শুধু অংশ বললে 100 দিয়ে গুণ করব না। এখানে দেখো পরিষ্কারভাবে বলা রয়েছে শতকরা কত অংশ বের করতে বলেছে। তাহলে যদি শতকরা বা শতাংশ বলে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। শুধু যদি বলে যে 36 মিনিট একদিনের কত অংশ, তাহলে জাস্ট এই কাজটা করব, 36 মিনিট ওপরে একদিন নিচে, আর কিচ্ছু করব না। শতকরা বা শতাংশ বললে 100 দিয়ে গুণ করব। এরপরে কি কাজ? এককগুলোকে একই করতে হয়। দেখো প্রথমটা মিনিট এককে আছে, কিন্তু নিচেরটা দিন এককে আছে। তাহলে এককগুলোকে একই করব কিভাবে? না 36 মিনিট ওটা মিনিট আছে থাকুক, একদিনকে আমরা মিনিটে প্রকাশ করে নেব। কিভাবে? আমরা জানি একদিন সমান কি গো? 24 ঘন্টা। আবার 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। এই আমাদের চলে এলো, আমাদের মিনিটে হয়ে গেল। কিভাবে করলাম? আমরা জানি ডান দিকে বাম দিকে বোঝাচ্ছি। আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। আবার 24 ঘন্টাকে যদি মিনিটে করতে যাই, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 24 ঘন্টা সমান কত আসবে?
24 গুণিতক 60 মিনিট, এই পুরোটা মিনিটে চলে এলো, লিখে ফেলেছি। এবার শুধু কাটাকাটি করে দাও। তাহলে কি কি আছে, ওপরে 36, নিচে 24, 60। সর্বদাই মনে রাখবে একক যতক্ষণ না একই হচ্ছে আমরা কাটাকুটি করতে পারবো না। ঠিক আছে, চলো কাটাকাটি করো। 12 দিয়ে কেটে দাও, 12 দুয়ে 24, 12 তিনে 36। ঠিক আছে, 2 কেটে দাও, 2 50 100। 10 দিয়ে কেটে দাও, 10 6 60, 10 5 50। আবার 3 কেটে দাও, 3 2 6। তাহলে ওপরে পড়ে থাকলো 5, নিচে পড়ে থাকলো 2। আমাদের উত্তর কত চলে আসবে দেখো, দশমিকে করলে 2.5%, অপশান বি। তাহলে 36 মিনিট একদিনের কত শতাংশ বা কত অংশ বা শতকরা কত অংশ, আমাদের উত্তর বেরিয়ে যাবে 2.5% বা শতকরা 2.5, অপশান বি। যার পার্সেন্ট বের করতে বলবে সেইটা নিচে, যত বলবে উপরে গুণিতক 100, এককগুলোকে একই করতে হবে। চলো 10-এর দাগ। দেখো কিছু নতুন নতুন টার্ম রয়েছে, শব্দ রয়েছে, কি রয়েছে দেখো, 5/19 এবং 5/19 সংযোজন বিপরীত, এই যে একটা টার্ম রয়েছে সংযোজন বিপরীত, এর গুণফলকের গুণক বিপরীত, এরপরে একটা টার্ম রয়েছে দেখো গুণক বিপরীত। ইংরেজিতে একটাকে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স, আর একটাকে বলা হয় সংযোজন বিপরীতকে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স, গুণক বিপরীতকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। গুণক বিপরীতকে আমরা আর এক ভাষায় অনন্যক বলে থাকি। কি না, যে কোনো সংখ্যা আমি তোমাদেরকে বোঝাই, ধরো পূর্ণ সংখ্যা দিয়ে বোঝাই 2, 2 এর যদি সংযোজন বিপরীত বলে শুধু চিহ্নটাকে পাল্টে দেব। আমাদেরকে যদি বলে -4 এর সংযোজন বিপরীত কত, +4 হয়ে যাবে। তাহলে যে কোনো সংখ্যার সংযোজন বিপরীত কি হবে, সংখ্যাটা একই থাকবে, শুধু তার চিহ্নটা পাল্টে যাবে। প্লাস থাকলে মাইনাস করে দেবো, মাইনাস থাকলে প্লাস করে দেবো। এটা হচ্ছে সংযোজন বিপরীত। আর গুণক বিপরীত কি, তাহলে এটা আমাদের হয়ে গেল কি সংযোজন বিপরীত। গুণক বিপরীতটা কি না, যে কোনো সংখ্যার গুণক বিপরীত বললে 1/, সেই সংখ্যাটা লিখতে হয়, চিহ্ন একই থাকবে, শুধু 1/, সেই সংখ্যাটা লিখবো। যদি বলে 5-এর গুণক বিপরীত কত, 1/2। তাহলে একই রকম ভাবে যদি ভগ্নাংশ সংখ্যার গুণক বিপরীত বলে তাহলে কি লিখতে হয়, ভগ্নাংশটাকে উল্টে লিখে দিতে হয়, লবকে হরে লিখতে হয়, হরকে লবে লিখতে হয়। তাহলে কথা বোঝা গেছে। সংযোজন বিপরীত, ধরো আমাদেরকে যদি বলে 2/3 এর সংযোজন বিপরীত কত হবে, তাহলে লিখবো আমরা -2/3। সংযোজন বিপরীত বললে সংখ্যাটা একই থাকবে, শুধু চিহ্নটা পাল্টে যাবে। আর গুণক বিপরীত বললে, পূর্ণ সংখ্যার গুণক বিপরীত বললে 1/, সেই সংখ্যাটা লিখবো। এবং আমাদের ভগ্নাংশ সংখ্যার গুণক বিপরীত বললে ভগ্নাংশটাকে উল্টে লিখবো, লবকে হরে, হরকে লবে। গুণক বিপরীতকে আমাদের আরো এক কথায় অনন্যকও বলা হয়ে থাকে। তাহলে এই গেল আমাদের জিনিস। এবারে তাহলে আমাদের এটা বাম দিকে থাকুক। এবারে আমরা অঙ্কে চলে আসি। কি বলেছে, 5/19 এবং 5/19 সংযোজন বিপরীত। সংযোজন বিপরীত মানে কি গো, আমরা এক্ষুনি শিখলাম যে কোনো সংখ্যার সংযোজন বিপরীত বলতে তার চিহ্ন পাল্টে দিতে হয়। তাহলে 5/19 সংযোজন বিপরীত কত হবে, -5/19। ঠিক আছে, এর গুণ ফলের, তাহলে এদেরকে আগে গুণ করতে বলেছে, কাকে আগে গুণ করব, 5/19 এবং 5/19 সংযোজন বিপরীতকে গুণ করব। তাহলে 5/19 আর 5/19 সংযোজন বিপরীত কত, -5/19, তাদেরকে গুণ করব। তাহলে প্রথমে গুণ করো। দেখো মাইনাস আমাদের হয়ে যাবে, 5 আর 5 ওপরে গুণ করলে 25, 19 আর 19 গুণ করলে 361। তোমরা জানো যে গুণ কিভাবে করতে হয়, ভগ্নাংশের কাটাকুটি করতে হয়। যদি কাটাকুটি না যায়, লবের সঙ্গে লবের গুণ, হরের সঙ্গে হরের গুণ। 5-এর সঙ্গে 5 গুণ করলে 25, 19-এর সঙ্গে 19 গুণ করলে 361। এই যে গুণফলটা বেরিয়েছে, এখনো অঙ্ক কমপ্লিট হয়নি। ঠিক আছে, বলেছে সেই, এবারে বলেছে এর গুণফলের গুণক বিপরীত। আবার যে গুণফলটা এসছে সেই গুণফলের গুণক বিপরীত বের করতে হবে। তোমাদের গুণক বিপরীত এক্ষুনি শেখালাম যে কোনো সংখ্যার গুণক বিপরীত বললে কি করতে হবে, চিহ্নটা একই থাকবে, শুধু তাকে উল্টে দেব। ভগ্নাংশের গুণক বিপরীত বললে লবকে হরে, হরকে লবে। তাহলে উত্তর আমাদের হয়ে যাবে -361/25, যেটা কিনা অপশন এ তে রয়েছে। তাহলে প্রথমে 5/19 এবং 5/19 সংযোজন বিপরীতকে গুণ করব। গুণ করলে আসবে -25/361। সেই -25/361 আবার কি বের করব, গুণক বিপরীত বের করব, অর্থাৎ চিহ্ন একই রেখে উল্টে দেব। টার্ম দুটো মনে রাখবে, সংযোজন বিপরীত এবং গুণক বিপরীত। চলো 11 দাগে চলে আসি। একটি চেয়ার 240 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য জানতে চেয়েছে।
তাহলে ক্রয় মূল্য বের করার আমাদের নিয়ম কি গো? বিক্রয় মূল্য গুণিতক 100/100 মাইনাস ক্ষতির পার্সেন্ট, একদম বসিয়ে দাও। তাহলে বিক্রয় মূল্য দেয়া রয়েছে 240 টাকা, 100 ক্ষতির পার্সেন্ট কত দেয়া রয়েছে গো? 20%। এবারে শুধু তো সমাধান করলেই উত্তর। 100 থেকে 20 বাদ দিলে 80, তাহলে 80 3 240, 100 আর 3 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 300 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো অপশান বি তে রয়েছে। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণিতক 100/100 মাইনাস ক্ষতির পার্সেন্ট। লাভ বললে 100 প্লাস লাভের পার্সেন্ট লিখতাম। চলো 12 দাগে দেখো, নিম্নলিখিত ভগ্নাংশগুলির গড় নির্ণয় করতে বলেছে। গড় কাকে বলে? আমাদের গড় কাকে বলে না, যতগুলো আমাদের সংখ্যা দেয়া থাকে, কি কি দেয়া আছে? 4 পূর্ণ 1/2, 2, 5 পূর্ণ 1/3, 2 পূর্ণ 2/3 এবং 3 পূর্ণ 1/2। এই যে সংখ্যাগুলো দেয়া রয়েছে এদের আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। গড় কাদেরকে বলা হয় না, যে সমস্ত সংখ্যাগুলো আমাদের দেয়া থাকে তাদেরকে কি করতে হয়? যোগ করতে হয়। তাদেরকে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। ঠিক আছে? যোগ করে যেই যোগফল আসে সেই যোগফলকে যতগুলো সংখ্যা থাকে, তাহলে কতগুলো সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টা 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করতে হয়। এটাই আমাদের গড় বলে। তাহলে গড় কাকে বলে না, যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যা সমষ্টি বের করতে হয়, দিয়ে সংখ্যা সমষ্টিকে সংখ্যা দিয়ে, ঠিক আছে, যতগুলো রাশি থাকে সেই রাশির সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের কি আসে? গড় আসে। তাহলে উপরে কতগুলো সংখ্যা যোগ করেছি? 5টা। তাহলে যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করব। তাহলে যোগ করো। তাহলে তোমাদের কিছু পূর্বে ভগ্নাংশের যোগ আমি শিখিয়েছিলাম, আমি যেটাকে ডান দিকে দেখাচ্ছি। 4 পূর্ণ 1/2 কে আমরা লিখব 4 যুক্ত 1/2, তারপরে 2 রয়েছে। 5 পূর্ণ 1/3 কে লিখব 5 যুক্ত 1/3, 2 পূর্ণ 2/3 কে লিখব 2 যুক্ত 2/3, আর 3 পূর্ণ 1/2 কে লিখব 3 যুক্ত 1/2। ঠিক আছে? এবারে ভগ্নাংশগুলোকে আলাদা, পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা যোগ করে দেখো। 4-এর সঙ্গে 2 যোগ করলে আমাদের হয়ে যাবে 6, 6-এর সঙ্গে 5 যোগ করলে আমাদের হয়ে যাবে 6 5 11, 11-র সঙ্গে 2 যোগ করলে আমাদের হয়ে যাবে 13, 13-র সঙ্গে 3 যোগ করলে আমাদের কত হয়ে যাবে? 13 3-এ 16 হয়ে গেল। এবারে ভগ্নাংশগুলোকে আলাদা লিখে ফেলো। 1/2, 1/3, 2/3, 1/2। ঠিক আছে? ভগ্নাংশগুলোকে যোগ করলে কত হয় দেখো, নিচে 2 3 3 2 আছে, তাহলে লসাগু 6 হয়ে যাবে। 2 3-এ 6, 3 2-এ 6, 3 2-এ 6, 2 2-এ 4, 2 3-এ 6। তোমরা জানো যে লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করতে হয়। তাহলে এখানে থাকলো 16, ওখানে সমাধান করলে কত আসে দেখো, 3 2 5, 5 4 9, 9 3 কত গো? 9 3 12, 12/6। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি গো? 12/6 মানে কাটাকাটি চলে যাবে, কত আসবে গো? 2 আসবে। তাহলে এই যে ওপরের গুলোকে যোগ করলে আমাদের কত আসবে দেখো, পূর্ণ সংখ্যায় চলে আসবে 18। তাহলে যে সমস্ত ভগ্নাংশগুলো দেয়া রয়েছে সেই ভগ্নাংশগুলোকে যদি আমরা যোগ করি আমাদের কত আসবে? 18 আসবে। নিচে আমাদের কত থাকলো? নিচে আমাদের থাকলো 5। 18কে 5 দিয়ে ভাগ করলে তোমরা জানো কত আসবে? 5 3-এ 15, 3 নামলো 30, 5 6 30, 3.6 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা অপশন বি তে রয়েছে। সর্বদা যখনই মিশ্র ভগ্নাংশের যোগফল থাকবে, আমি বারবার করে বলছি, এইভাবেই যোগ করবে। মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে দেবে, দিয়ে পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা যোগ করবে, ভগ্নাংশগুলোকে আলাদা যোগ করবে, দেখবে সুন্দরভাবে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে আসা যাক। 13 দাগে কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 3 এবং 120। একটি সংখ্যা 24 হলে অন্যটি কত আমাদের জানতে চেয়েছে। একটি সংখ্যা 24 হলে অন্যটি কত আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে? চলো তাহলে সর্বদা মনে রাখবে, এটা একটা অঙ্কের টাইপ, যে যখন আমাদের দুটি সংখ্যার গসাগু এবং লসাগু জানা থাকবে এবং দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা জানা থাকবে, অন্যটি কিভাবে বের করতে হয়, আমাদের প্রায় প্র্যাকটিস সেটে এইগুলো থাকে। অন্যটি কিভাবে বের করতে হয় না, গসাগু এবং লসাগুকে গুণ করে, গসাগু এবং লসাগুকে গুণ করে সংখ্যাটা দ্বারা ভাগ করে দিতে হয়। যে সংখ্যাটা আমাদের দেয়া থাকে প্রদত্ত সংখ্যা, সেটা দিয়ে ভাগ করতে হয়।
তাহলে যখনই অঙ্কে আমাদের দুটি সংখ্যার গসাগু এবং লসাগু জানা থাকবে, দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা জানা থাকবে, অন্যটা কি করে বের করব না গসাগু আর লসাগুকে গুণ করে যে সংখ্যাটা দেয়া আছে সেটা দিয়ে ভাগ করে দেব। তাহলে কাটাকাটি করো, 24 5 120, 5 আর 3 গুণ করলে 15, অপশান এ। জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে চলে আসবে। ঠিক আছে, চলো পরবর্তী 14 দাগে দেখা যাক, নিম্নলিখিত কোন ভগ্নাংশটি বৃহত্তম, সব থেকে বড় জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো তাহলে 2/3, 3/8, 3/4, 5/9, চারটা ভগ্নাংশ রয়েছে। আমাদের বড় ভগ্নাংশটা বের করতে হবে। আমাদের ভগ্নাংশের বড় ছোট বের করা আমরা প্রত্যেকেই জানি কিভাবে করতে হয়। হরগুলোর লসাগু করতে হয়, দিয়ে লসাগু প্রত্যেকের হর সমান করতে হয়। এইভাবে যদি করো, আমি বলে দিচ্ছি 3টা থেকে 4টা অঙ্কের সময় তোমার নষ্ট হয়ে যাবে এই অঙ্কে। আমরা সর্বদা ভগ্নাংশের বড় ছোট বের করব কি পদ্ধতিতে? একটা হচ্ছে ডিফারেন্স মেথড, অর্থাৎ হর আর লবের পার্থক্য পদ্ধতি, আর একটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন কোনাকুনি পদ্ধতি। কি পদ্ধতি না, প্রথম কাজ তোমাদের হবে, দেখবে এই যে ভগ্নাংশগুলো দেয়া রয়েছে তার হর আর লবের পার্থক্য কত। দেখো এর 1, এর হর আর লবের পার্থক্য কত? 8 থেকে 5 বাদ দিলে 3। এর হর আর লবের পার্থক্য কত? 1। এর হর আর লবের পার্থক্য কত? 9 থেকে 5 বাদ দিলে 4। এবারে সর্বদা মনে রাখবে, যদি হর আর লবের পার্থক্য সমান হয় তাহলে লব যার বড় সেই ভগ্নাংশটি বড় হবে। হর আর লবের পার্থক্য যদি সমান হয় তাহলে লব যার বড় সেই ভগ্নাংশটি বড় হবে। তোমরা বলবে এখানে তো হর আর লবের পার্থক্য সমান নেই, কারণ এর 1, এর 5, এর 1, এর 4, তাহলে পার্থক্য তো সমান নেই। কিন্তু দেখো, আমি এই যে দুটো ভগ্নাংশ যাদের হর আর লবের পার্থক্য 1 করে আছে, ওদের মধ্যে তো কে বড় কে ছোট খুব সহজেই বলে ফেলতে পারি। কারণ হর আর লবের পার্থক্য সমান হলে লব যার বড় সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে 2/3 এবং 3/4 মধ্যে কে বড়? আমি বলে দেবো 3/4 বড়। কেন না, এদের হর আর লবের পার্থক্য সমান 1 করে, তাহলে লব যার বড় সেই ভগ্নাংশটি বড় হয়ে যাবে। আমাদের বৃহত্তম ভগ্নাংশটা বের করতে বলেছে। তাহলে আমাদের যারা ক্ষুদ্রতম তাদেরকে তো গ্রুপ থেকে বার করে দেব, লড়াই হচ্ছে, যারা বড় তাদেরকে নেব। তাহলে প্রথমে 2/3 আর 3/4 এর মধ্যে লড়াই করালাম, 2/3 ক্ষুদ্রতম হয়ে গেল, মানে ওকে গ্রুপ থেকে বার করে দেবো, ওকে নিয়ে আমার কাজ নেই। তাহলে 3/4 বড়, আমাদের খুব বড়টা বের করতে হবে। এবারে দেখবো 3/4 বড় না 3/8 বড়। তাহলে এদের তো হর আর লবের পার্থক্য সমান নয়, তাহলে বুঝবো কি করে কে বড় কে ছোট? দেখো ছোট্ট করে খেয়াল করো, দুজনের লব একই। ছোট্ট করে খেয়াল করো, দুজনের লব একই। তাহলে তোমরা প্রত্যেকেই জানো লব একই হলে হর যার ছোট হয় সেই ভগ্নাংশটি বড় হয়। তো লব যার লব একই হলে দেখো প্রত্যেকের লবে দেখো 3 3 করে রয়েছে। এবারে তোমরা জানো লব একই হলে হর যার ছোট সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে কে বড় হয়ে যাবে? 3/4 বড় হয়ে যাবে। তাহলে হেরে গেল কে? 3/8, ক্যান্সেল করে দেবো। তাহলে কে বেঁচে থাকলো? 3/4 বেঁচে থাকলো। আরো এখন একটা ভগ্নাংশ পড়ে আছে 5/9। তাহলে এদের মধ্যে বড় ছোট করব। তাহলে এদের দেখো হর আর লবের পার্থক্য সমান নেই, লবগুলোও সমান নেই, হরগুলোও সমান নেই, তাহলে কিভাবে বের করব? এই ধরনের ভগ্নাংশগুলোর বড় ছোট বের করার জন্য আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়। ক্রস মাল্টিপ্লিকেশন কি বলে? কোনাকুনি গুণ করব। অর্থাৎ 9 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 27, ওপরে বসাবো। 4-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 20, ওপরে বসাবো। কোনাকুনি গুণ করব, এর হরের সঙ্গে ওর লব গুণ করব, এর লবের সঙ্গে ওর হর গুণ করব, গুণফল বসিয়ে দেবো। তাহলে 9-এর সঙ্গে 3 গুণ করলে 27, 4-এর সঙ্গে 5 গুণ করলে 20। এই যে গুণফলটা আসবে, যার গুণফল বড় আসবে, তাহলে কার গুণফল বড় এসছে? 27 বড় এসছে। তাহলে যার মাথায় গুণফল বড় হবে সেই ভগ্নাংশটা বড় হয়ে যাবে। 3/4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে বোঝালাম বলে একটু সময় গেল, কিন্তু তোমরা যখন জিনিসটা বুঝে যাবে দেখবে কয়েক সময়ের মধ্যে করে দেবে। কি? প্রথমে 2/3 আর 3/4 এর মধ্যে দেখবে হর আর লবের পার্থক্য সমান, 3 সেকেন্ডের মধ্যে বলে দেবে 3/4 বড় হবে। আবার 3/4 আর 3/8 এর মধ্যে হর লব দুটো একই, তাহলে হর যার ছোট সেই ভগ্নাংশটি বড় হবে, তাহলে 3/4 বড় হয়ে গেল। এবারে 3/4 আর 5/9 এর মধ্যে বড় ছোট করব, কোনাকুনি গুণ করে দেবো। 3/4 এর মাথায় 27 এসছে বড়, তাহলে 3/4 বড় হয়ে যাবে। খুব সহজেই আমরা বলে দেবো 3/4 আমাদের বৃহত্তম ভগ্নাংশ। কিন্তু তোমরা যদি হরগুলো লসাগু পদ্ধতিতে বের করো, সেটা কিন্তু অনেকটা সময় চলে যাবে। অনেকটা মানে অনেকটা সময় চলে যাবে। দেখো 3 আর 4 9 লসাগু করব, 72 মতো হয়তো আসবে।
ঠিক আছে, তাকে আবার 72কে 3 দিয়ে গুণ করে ভাগ করে 2 দিয়ে গুণ, এরকম। তাহলে এখানে জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমাদের উত্তর বেরিয়ে যাবে 3/4। ঠিক আছে, চলো 15 দাগে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে 1650 টাকার 3 বছরের সুদ হবে। আমাদের সুদ জানতে চেয়েছে। আমাদের সুদ নির্ণয়ের ফর্মুলা কি গো? সুদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে PTR/100। তাহলে পি মানে কি? পি মানে হচ্ছে আসল, অর্থাৎ যত টাকা আমরা কোথাও থেকে ধার নিই বা কোথাও জমা রাখি সেটাকেই আমাদের কি বলা হয়? আসল বলা হয়। টি মানে কি? সময়, অর্থাৎ যত সময়ের জন্য আমরা ধার নিই বা যত সময়ের জন্য আমরা জমা রাখি সেটাকে আমাদের বলা হয় সময়, যে 3 বছর। আর আর মানে কি? আর মানে হচ্ছে সুদের হার, যে শর্তে আমরা টাকাটা রাখছি বা যে শর্তে আমরা টাকাটা ধার নিচ্ছি সেটাকে বলা হয় আমাদের সুদের হার। কত বলা রয়েছে? 5%। নিচে আমাদের কত বসাতে হয়? 100। কাটাকাটি করে দাও, দেখো নিচের একটা শূন্য, ওপরের 1650-এর একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটাকাটি করো, 5 2 10। ঠিক আছে, তাহলে আর তো কাটাকাটি যাবে না। ওপরে তাহলে আমাদের কত থাকলো? দেখো ওপরে আমাদের আছে 165 আর 3 আছে। 165 আর 3 গুণ করলে আমাদের চলে আসবে 495। নিচে কত থাকলো? দেখো 2। 495কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 2 4, 2 4 8, 2 7 14, 247.5, দেখো অপশানে বিতে আছে। তাহলে সরল সুদ নির্ণয়ের ফর্মুলা PTR/100। পি মানে আসল বা মূলধন, টি মানে সময়, আর মানে সরল সুদের হার, বাই 100 আমরা বসিয়ে দেবো, চলে আসবে। চলো পরবর্তী 16 দাগের অঙ্ক দেখা যাক। 16 দাগের অঙ্ক কি বলা রয়েছে দেখো, প্রতি মিটারে 5 টাকা হিসেবে 210 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র বেড়া দিতে মোট কত খরচ হবে? তাহলে এই রকম একটা বর্গাকার জমি রয়েছে, সেই বর্গাকার জমির চারদিকে কি দেবো? বেড়া দেবো। তোমরা প্রত্যেকেই জানো কোনো ক্ষেত্রের চারদিকে যদি বেড়া দিতে হয়, তাহলে কোনো ক্ষেত্রের যদি আমরা কেবলমাত্র 4-5টা নিই তাহলে আমাদের কি নির্ণয় করতে হয়? পরিসীমা নির্ণয় করতে হয়। আর যখন আমাদের ভেতরটা লাগে তখন আমাদের কি নির্ণয় করতে হয়? ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তাহলে বেড়া দেব, বেড়া তো আর আমরা এইভাবে ভেতরে ভেতরে দিইনি, আমরা শুধুমাত্র বেড়াটা এই বাইরগুলোতে দিই। তাহলে আমরা কি বের করব? পরিসীমা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে 210 মিটার বাহু বিশিষ্ট, তাহলে বাহু আমাদের কত বলা রয়েছে? 210 মিটার, বর্গাকার জমি। তাহলে পরিসীমা আমাদের কত হয়ে যাবে গো? পরিসীমা আমাদের হয়ে যাবে, তোমরা জানো বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হলে 4কে বাহু দিয়ে গুণ করতে হয়। গুণ করলে আমাদের হয়ে যাবে 4 2 8, 810 মিটার, পরিসীমা বেরিয়ে গেল। এবারে পরিসীমা যত হবে তাহলে 840 মিটার, তাহলে 840 মিটারে আমাদের কি দিতে হবে? বেড়া দিতে হবে। এবারে বেড়া দিতে তো খরচ আছে, কি হিসাবে খরচ হচ্ছে বলেছে দেখো, প্রতি মিটারে 5 টাকা করে খরচ হচ্ছে। তাহলে প্রতি মিটারে যদি 5 টাকা করে খরচ হয় তাহলে মোট কত খরচ হবে? মোট 840 মিটারে আমাদেরকে বেড়াটা দিতে হবে। 1 মিটারে যদি 5 টাকা খরচ হয় তাহলে 840 মিটারে আমাদের কত খরচ হয়ে যাবে? 840কে আমরা 5 দিয়ে গুণ করে দেব। 0 5 4 20, 0 হাতে 2, 8 5 40, 2 42, 4000। দুশত দশ, 210কে 4 দিয়ে গুণ করলে 840, 840-এর সঙ্গে 5 গুণ করলে 4200। ঠিকই আছে, এখানে অপশন কোথাও লেখা ভুল আছে। ঠিক আছে, এই প্রথমটাকে 4200 করে দাও। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখে আরেকবার পড়ে নিই অঙ্কটা, কোথাও ভুল বলা হলো নাকি। প্রতি মিটারে 5 টাকা হিসেবে 210 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র বেড়া দিতে মোট কত খরচ হবে? হ্যাঁ ঠিকই আছে, পরিসীমা বাহুকে 4 দিয়ে গুণ করলাম, 21 4 84, 4 একে 4, 4 2 8, 840, 840কে 4 দিয়ে গুণ করলে, সরি 5 দিয়ে গুণ করলে 4200। হ্যাঁ অঙ্ক ঠিক আছে, সবই দেখো উত্তরগুলো কাছাকাছি আছে, অপশানগুলো আমাদের লেখা ভুল হয়ে গেছে। তো প্রথমটাকেই চেঞ্জ করে দিলাম, 4000 যেটা ছিল ওটাকেই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 4200 টাকা মোট খরচ আমাদের হয়ে যাবে। তাহলে যখন সর্বদা মনে রাখবে বেড়া দেব বা বাইরটা যখন নেব তখন আমরা কি নির্ণয় করব? পরিসীমা। আর যখন ভেতরটা নির্ণয় করব, ধরো চাষ করব বা কিছু করব ভেতরটাতে, তখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। চলো 17 দাগের অঙ্ক দেখা যাক। 17 দাগের অঙ্ক আমাদের কি বলেছে দেখো, 90 কিমি ঘন্টা বেগে গতিশীল
150 মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে 10 মিটার লম্বা একটি গাছকে অতিক্রম করবে? তাহলে এই রকম ধরো একটা ট্রেন বলা রয়েছে, ঠিক আছে। এই ট্রেনটার দৈর্ঘ্য কত বলেছে? 150 মিটার। আচ্ছা, ট্রেনটা কোন গতিবেগে ছুটছে? গতিবেগ আমাদের কত বলা রয়েছে? গতিবেগ আমাদের বলা রয়েছে 90 কিমি পার ঘন্টা। এবারে তোমরা জানো যে দূরত্বের একক যদি মিটার হয় তাহলে গতিবেগের একক কি করতে হয় গো? মিটার পার সেকেন্ড করতে হয়। তাহলে আমরা কি করব? একে 5/18 দিয়ে গুণ করে দেবো। আবার বোঝার চেষ্টা করো, দূরত্ব সময় গতিবেগের অঙ্কে দূরত্বের একক যদি মিটার হয় তাহলে গতিবেগের একক আমাদেরকে কি করতে হবে? মিটার পার সেকেন্ড করতে হবে। তাই কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে হলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে গুণ করে দাও, 18 5 90, 5 5 25 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কি বেরিয়ে গেল বলো তো? এটা আমাদের বেরিয়ে গেল গতিবেগ বেরিয়ে গেল। তাহলে এখন ট্রেনটার গতিবেগ আর 90 কিমি পার ঘন্টা বলবো না, এখন ট্রেনটার গতিবেগ বলবো 25 মিটার পার সেকেন্ড। এবারে এই ট্রেনটা কি করছে? ধরো এইরকম একটা গাছকে অতিক্রম করবে, ঠিক আছে। এইরকম একটা কি করবে? এইরকম একটা গাছকে অতিক্রম করবে। সেই গাছটার দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 10 মিটার। তাহলে ওই গাছটাকে অতিক্রম করতে কত সময় লাগবে? তোমরা প্রত্যেকেই জানো দূরত্ব সময় গতিবেগের অঙ্কে যে একটা ট্রেন যদি কোনো গাছকে, কোনো খুঁটিকে, কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। অর্থাৎ এই ব্যক্তির দৈর্ঘ্য বা খুঁটির দৈর্ঘ্য বা গাছের দৈর্ঘ্য যাই বলা থাকুক না কেন, সেটা আমাদের অঙ্কে কোনো কাজে লাগবে না। কেন? আমি ধরো বলি, এই ধরো একটা ট্রেন বলেছে, তাহলে এইরকম একটা গাছকে অতিক্রম করবে। তাহলে এই গাছটা এত মিটার না লম্বা না হয়ে আরো যদি বড় হয় তাহলে সে তো একই সময় লাগবে। আরো যদি বড় হয় সে একই সময় লাগবে। আরো যদি বড় হয় তাহলে এই গাছের দৈর্ঘ্য 10 মিটার বলুক, 15 মিটার বলুক, 20 মিটার বলুক, 60 মিটার বলুক, যাই বলুক না কেন, তাতে দেখো আমার কিন্তু কোনো পার্থক্য পড়ছে না। তাহলে সেই 15 মিটার গাছকে অতিক্রম করতে যা সময় নেবে, 10 মিটার গাছকে অতিক্রম করতে তাই সময় নেবে, 60 মিটার গাছকে অতিক্রম করতে তাই সময় নেবে। তাহলে মনে কি রাখবো? না একটা ট্রেন যখন কোনো গাছকে বা এইরকম লম্ব কোনো জিনিসকে যখন অতিক্রম করবে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো গাছ গাছ হতে পারে, কোনো লাইট পোস্ট হতে পারে, কোনো খুঁটি হতে পারে, তখন সর্বদা মনে রাখবো যে ট্রেনটা কেবলমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। ওই গাছের দৈর্ঘ্যের উপরে আমাদের অঙ্ক নির্ভর করবে না। আমাদের কি জানতে চেয়েছে? কত সময়ে গাছটিকে অতিক্রম করবে। তাহলে আমাদের সময় জানতে চেয়েছে। তাহলে সময় সমান আমাদের কি হয় গো? দূরত্ব বাই গতিবেগ। সময় সমান আমাদের কি হয়? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব আমাদের কত? মোট কত দৈর্ঘ্য অতিক্রম করবে? এক্ষুনি বললাম যে যখন গাছকে অতিক্রম করে ট্রেনটা কেবল তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য 150 মিটার। গতিবেগ তো আমরা বের করেছি 25 মিটার পার সেকেন্ড, ভাগ দিয়ে দাও 25 6 150, 6 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা তো এইভাবে তোমরা এগুলোকে ঐকিক নিয়মের মাধ্যমেও করতে পারো। ঐকিক নিয়মের মাধ্যমেও করতে পারো। কিভাবে? ঐকিক নিয়মে ছক করে দাও, এদিকে লিখে দাও দূরত্ব আর এদিকে লিখে দাও সময়। তাহলে প্রথমে দূরত্ব, গতিবেগ কত বলেছে? 1 ঘন্টায় 90 কিমি যায়। আচ্ছা, 1 ঘন্টাকে আমি লিখতে পারি 3600 সেকেন্ড লিখতে পারি। আমরা প্রত্যেকেই জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আচ্ছা, 90 কিমিকে আমরা লিখতে পারি 90,000 মিটার। তাহলে 1 ঘন্টায় 90 কিমি যায়। আমি সেই 1 ঘন্টায় 90 কিমি না বলে আমি বলে দিলাম 3600 সেকেন্ডে 90,000 মিটার যায়। তাহলে আমি ঘন্টাটাকে সেকেন্ডে বললাম, কিলোমিটারটাকে মিটারে বললাম, সবই তো একই, শুধু এককগুলোকে পাল্টে দিয়েছি। ঘন্টাটাকে সেকেন্ডে বললাম, কিলোমিটারটাকে আমরা মিটারে বললাম। তাহলে 90,000 মিটার যেতে কত সময় লাগে? 3600 সেকেন্ড লাগে। তাহলে 150 মিটার যেতে কত সময় লাগবে আমরা ঐকিক নিয়মে বের করে নেব। 150 মিটার কেন না, আমরা শিখেছি একটা ট্রেন যখন কোনো গাছকে অতিক্রম করে তখন সে শুধু তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। তাহলে 150 মিটার যেতে কত সময় লাগে বের করে নেব। এইগুলো কাটাকাটি করবে, দেখবে 6 সেকেন্ড উত্তর চলে আসবে। বা তোমরা এইভাবে করতে পারো, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব তো আমাদের দেওয়া রয়েছে 150 মিটার, গতিবেগটা কিলোমিটার পার ঘন্টাতে ছিল, তাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে করে নেব, নিয়ে আমাদের ভাগ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে 6 সেকেন্ড। চলো 18 দাগের অঙ্ক দেখো। 9 সেমি দৈর্ঘ্য, 8 সেমি প্রস্থ এবং 1 সেমি উচ্চতা বিশিষ্ট 3টি আয়তঘনকে গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হয়েছে।
তাহলে আমাদের তিনটে আয়তঘন আছে, তিনটে একই আকৃতির আয়তঘন। তাহলে আয়তঘনের আয়তন বের করব। আমরা আয়তন সমান কি জানি গো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে গুণ করলে আমাদের আয়তন আসে। তার আগে এককগুলো দেখে নাও সমস্ত একই আছে কিনা। এটাও সেমি, এটাও সেমি, এটাও সেমি, ঠিক আছে। তাহলে আমরা জানি আয়তন কি করে আসে না, দৈর্ঘ্যের আয়তঘনের আয়তন বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে গুণ করতে হয়। 9×8 = 72 ঘন সেমি আমাদের আয়তন বেরিয়ে গেল। এটা কার আয়তন বেরোলো? একটা আয়তঘনের আয়তন বেরোলো। এইরকম কতগুলো আয়তঘন আছে? তিনটা আয়তঘন আছে। অতএব তিনটি আয়তঘনের আয়তন আমাদের কত হয়ে যাবে না, 72কে আমরা 3 দিয়ে গুণ করে দেবো। 3 2 6, 7 3 21, 216 ঘন সেমি। এবারে কি করা হয়েছে, ওই তিনটি আয়তঘনকে গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হয়েছে। সেই ঘনকটার আয়তন বের করতে বলেছে। সর্বদা মনে রাখবে, যখন অনেকগুলো ঘনবস্তুকে গলিয়ে একটা বড় কোনো বা একটা অন্য কোনো ঘনবস্তু তৈরি করা হবে, সর্বদা মনে রাখবে ওই প্রথমের ঘনবস্তুগুলোর আয়তন যা হবে, অর্থাৎ যাদেরকে গলানো হয়েছে তাদের আয়তন যা হবে, গলিয়ে যে বড় ঘনবস্তুটা তৈরি করা হবে তার আয়তনও একই হবে। তাহলে এই রকম তিনটা ঘনককে গলিয়ে, তিনটা ঘনক আয়তঘনকে গলিয়ে কি করা হয়েছে, একটা বড় ঘনক তৈরি করা হয়েছে। তাহলে মনে রাখবে এই তিনটা ঘনের আয়তন যা হবে, এই বড় ঘনকটার আয়তনও তাই হবে। তাহলে তিনটা ঘনের আয়তন কত এসছে গো? 216 ঘন সেমি। তাহলে এখান থেকে আমরা বলে দেবো যে ঘনকটা তৈরি করা হবে সেই ঘনকের আয়তনও কত হবে? 216 ঘন সেমি। আর আমাদের ওটাই জানতে চেয়েছে, ঘনকটির আয়তন জানতে চেয়েছে। ভালো করে মাথার মধ্যে রাখবো। কিছু ছোট ছোট আকৃতি বিশিষ্ট ঘনবস্তুকে গলিয়ে যখন বড় একটা ঘনবস্তু তৈরি করা হবে, সর্বদা মনে রাখবো ছোট ছোট ঘনবস্তুগুলোর আয়তন যা হবে, বড় ঘনবস্তুটির আয়তনও একই হবে। 216 ঘন সেমি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 19 দাগের প্রশ্ন চলে আসো। 14 এর প্রথম 5টি গুণিতকের যোগফল কত? তোমরা প্রত্যেকেই বের করতে পারবে। তাহলে 14 এর প্রথম 5টি গুণিতক কি কি? 14 একে 14, 14 দুয়ে 28, 14 তিনে 42, 14 চারে 56, 14 পাঁচে 60। এবারে এইগুলোকে যোগ করবে, উত্তর পেয়ে যাবে। কিন্তু আমি এইভাবে করতে তোমাদেরকে বারণ করেছি। কি করতে বলেছি না, এটাকে যোগ করতে একটু সময় যাবে, আরো কম সময়ের মধ্যে কি আসবে, যার গুণিতক বলবে। কার গুণিতক বলেছে? 14 গুণিতক বলেছে, গুণ চিহ্ন দিয়ে দাও। কতগুলো গুণিতক বলেছে? 5টা গুণিতক বলেছে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত যোগ করো। এবারে তোমরা বলো 1 থেকে 5 পর্যন্ত যোগ করতে বেশি সময় যাবে না 14, 28, 42, 56, 60 যোগ করতে বেশি সময় যাবে? এটা দেখো মুখে মুখে হয়ে যাবে। 2 1 3, 3 3 6, 6 4 10, 10 5 15। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যার গুণিতক বলবে সেই সংখ্যাটা গুণিতক, যতগুলো গুণিতক বলবো সেইগুলোকে যোগ করব। 1 2 1 3 3 3 6 6 4 10 5 15। এবার গুণ করে দাও। 15 4 60 শূন্য, হাতে 6, 15 একে 21, 6 210। দেখো অপশন ডি তে রয়েছে। তোমরা এইগুলোকেও গুণ করে নাও। আমি বাম দিকে দেখাচ্ছি। 14 28 42 56 60 যোগ করো। 8 4 12, 12 12 দিয়ে 14, 14 6 20, শূন্য, হাতে 2, 2 1 3, 3 2 5, 5 4 9, 9 5 14, এলো না তো, কোথাও ভুল হয়ে গেল। 8 4 12, 12 2 14, 14 6 20, শূন্য, হাতে 2, 2 1 3, 3 2 5, 5 4 9, 9 5 14, 14 6 20 আসছে তো গো, কোথাও ভুল লেখা হয়ে গেল। 14 28 42, ও আচ্ছা 14 5 70, তো এখানে 60 লেখা হয়ে গেছে। 14 5 70। তাহলে আমাদের চলে আসবে 210। দেখো অপশন ডি আমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা গুণিতকগুলো বের করে যোগ করতে পারো। না হলে আমরা যেটা শেখানো রয়েছে, যার গুণিতক বলবে সেই সংখ্যাটা গুণিতক, যতগুলো গুণিতক বলবে সেই সংখ্যাগুলোকে যোগ করে গুণ করে দেবে, দেখবে উত্তর চলে আসবে 210 চলে আসবে। ঠিক আছে, চলো। আর তাহলে আজকে সাজেশন সেটের শেষ অঙ্ক আমাদের কি বলেছে দেখো 20 দাগে। 2013 সালের সঙ্গে পরবর্তী কোন সালের হুবহু মিল থাকবে? অর্থাৎ 2013 সালে যেই যেই তারিখ, যেই যেই দিন পড়বে, এই তারিখে এই সালের সঙ্গে হুবহু মিল থাকবে সেই সালের, অর্থাৎ সেই সালের প্রত্যেকটা তারিখও একই একই দিন পড়বে। তাহলে এই রকম যখন সদৃশ ক্যালেন্ডার, এটাকে সদৃশ ক্যালেন্ডার বলা হয়, যখন এই ধরনের অঙ্ক বলবে কি করতে হয়, একদম সহজ জিনিস।
শেষের দুটো অঙ্ক, ওই সালের শেষের দুটো অঙ্ক নিয়ে নেবে, তাকে 4 দিয়ে ভাগ করবে। 4 3 12, ভাগশেষ কত থাকলো? 1। এবারে আমরা জানি 4 দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ আসতে পারে? হয় ভাগশেষ আসবেই না অর্থাৎ 0, না হয় 1 ভাগশেষ আসতে পারে, না হয় 2 ভাগশেষ আসতে পারে, না হয় 3 ভাগশেষ আসতে পারে। আর তো কোনো ভাগশেষ আসবে না। 4 দিয়ে ভাগ করলে তো আর কখনো 5 ভাগশেষ আসবে না, কারণ আমরা জানি ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোট হয়। তাহলে 4 দিয়ে ভাগ করলে হয় ভাগশেষ আসবেই না অর্থাৎ 0 আসবে, না হয় 1, না হয় 2, না হয় 3 আসবে। এবারে মনে রাখবে, যদি 0 ভাগশেষ আসে তাহলে ওই বছরটার সঙ্গে 28 যোগ করতে হবে। ঠিক আছে? যদি 1 ভাগশেষ আসে তাহলে ওই বছরটার সঙ্গে 6 যোগ করতে হবে। আর যদি 2 আর 3 ভাগশেষ আসে তাহলে ওই বছরটার সঙ্গে 11 যোগ করতে হবে। জাস্ট এইটুকু, একদম সহজ, আর কিচ্ছু দরকার নেই। তাহলে কোনো বছরের সদৃশ ক্যালেন্ডার অর্থাৎ হুবহু মিল ক্যালেন্ডার বের করতে বললে আমরা কি করব? ওই বছরটার শেষের দুটো অঙ্ককে 4 দ্বারা ভাগ করব, করে দেখব ভাগশেষ কি এসছে। ভাগশেষ আসবে, যদি ভাগশেষ 0 আসে তাহলে ওই বছরের সঙ্গে 28 বছর পর যোগ করলে যেটা আসবে সেই ক্যালেন্ডার মিল থাকবে। 1 ভাগশেষ এলে 6 যোগ করব, 2 3 ভাগশেষ এলে 11 যোগ করব। ঠিক আছে? তাহলে 1 ভাগশেষ এসছে, 1 ভাগশেষ এলে কত যোগ করতে হয় গো? 6 যোগ করতে হয়। তাহলে 2013 এর সঙ্গে 6 যোগ করে দাও, আমাদের উত্তর চলে আসবে 2019। অপশন এ আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? যদি 0 ভাগশেষ আসে তাহলে 28 যোগ করে দেবে। যদি 2 বা 3 ভাগশেষ আসে তাহলে 2 3 যে কোনো, 2 এলেও 11 যোগ করব, 3 এলেও 11 যোগ করব, 1 এলে 6 যোগ করব, 2019 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের সাজেশন সেটের সমস্ত অঙ্কগুলো। কারোর যদি কোথাও কোনো কিছু জিজ্ঞাসা থাকে, ঠিক আছে, কমেন্টে তোমরা জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? কারোর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলবে। খুব সুন্দর করে প্র্যাকটিস করো, আর প্রত্যেকেই বলবো ক্লাসগুলোকে ভালো লাগলে অবশ্যই করে লাইক করো। ঠিক আছে? চলো, সুন্দর করে প্র্যাকটিস করো, সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের মতো করে সবার খেয়াল রেখো। জয় হিন্দ।